কিন্তু অবাক হয়ে দেখলাম এই বিজেপি সরকারের একাধিক বিধায়ক, সাংসদ এবং মন্ত্রীরা অবৈধ অনুপ্রবেশকারী। আইনে কোথাও অনুপ্রবেশকারী মুসলমানের কথা লেখা নেই, আর হিন্দুরা শরণার্থী এমন কোনো আইন ভারতবর্ষে নেই। মুখ্যমন্ত্রী বলছে আইনের শাসন, আইনের শাসন চায়। তাহলে অসীম সরকার কি করে থাকে, নিশীথ প্রামাণিক কি করে থাকে? আমি কত নাম বলবো অবৈধ অনুপ্রবেশকারী। রাজ্যের প্রতিটি এসসি এসটি ওবিসি হলে তাকে নাগরিক হতেই হবে। সেই জায়গা থেকে নিশীথ প্রামাণিক তিনি কি করে এসসি হন, কত সালে এসছেন ওনার আমরা পরীক্ষা করে দেখেছি। যাদের যাদের বলছি এদের কারো লিগেসি আগে নিজের বাড়িতে হোক, তাহলে অসীম সরকার নিজে প্রমাণ করুক সে এসসি। 1952 সালের ভোটার তালিকায় তার পূর্বপুরুষের নাম ছিল, অশোক কীর্তনিয়াও তাই। ফলে ওকে বলছে কই অশোক কীর্তনিয়ার তো কিছু হয়নি, কই অমুকের তো কিছু, অসীম সরকারের কিছু হয়নি, তাহলে আমি আন্দোলন করবো কেন? বিজেপি যা অবস্থা, তার যা নীতি, তার যা আইন কানুন, আলটিমেট বিজেপির সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে শুভেন্দু অধিকারী। বিজেপি এতটা ডেঞ্জারাস তাদের নীতি নৈতিকতার কাছে। ও ফলত আমি আশা করি আরএসএস বিজেপির প্রধান শত্রু হয়ে দাঁড়াবে, আরএসএস বিজেপির লড়াইটা হয়ে দাঁড়াবে শুভেন্দু অধিকারী। কারণ আর যাই হোক, শুভেন্দু অত নিচে নামতে পারবে না। বাংলায় তো এখন তোড়পাড় হচ্ছে, এসটি ওবিসি নিয়ে নানান বিতর্ক হচ্ছে। আপনিও শোনা যাচ্ছে যে রাজ্যের শাসক দলের যারা মন্ত্রিসভার সদস্য তাদের নামেও আপনি মামলা করেছেন, বিষয়টা একটু খোলসা করে বলুন। দেখুন, কেউ কেউ ভাবতে পারে মানিক ফকির লেখা ছেড়ে কি মামলাবাজ হয়ে গেল। না বন্ধু, মামলাবাজের বিষয় নয়। বিষয়টা হচ্ছে আজকে আমরা দীর্ঘদিন ধরে নাগরিকত্ব নিয়ে আন্দোলন করেছি, সিএ এনআরসি এনপিআর নিয়ে। আগের রাজ্য সরকার থেকে আরম্ভ করে কোনো সরকার, কোনো নেতা, কোনো মন্ত্রী আমাদের ডেকে বলেনি যে আমাদের ব্যাখ্যাটা কি, আমরা কেন বিরোধিতা করছি। আমি আশা করি এই মুখ্যমন্ত্রীও সেটা ভাববেন। যদি না ভাবেন তাহলে বুঝতে পারবো যে তিনিও এই বিষয়টা কিছুই জানেন না। সবাইকে যে সবকিছু জানতে হবে তার তো মানে নেই। তো সেগুলো তো রাজ্যের, যখনই কেউ মুখ্যমন্ত্রী হন, রাজ্যের যত ছেলে মেয়ে, যত মানুষ, সবই তার লোক। এটা তিনি মুখ্যমন্ত্রী মানে 11 কোটি মানুষের অভিভাবক। তাহলে আমি আশা করব আমার এই কথাগুলো নিয়ে, যে আমি যে এই বিষয় নিয়ে 7-8টা আমার বই আছে, আমার গবেষণা ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হিসাবে সারা পৃথিবীতে আমি এখন পাঠানোর চেষ্টা করছি। তাহলে এই মুখ্যমন্ত্রীও আশা করি যে আমার রিসার্চ গুলো দেখবে এবং কি বলতে চাইছি। দেখুন, এখন যেটা মূল সমস্যা সেটা হচ্ছে নাগরিকত্বের মূল সমস্যাটা তো আছেই, কিন্তু অবাক হয়ে দেখলাম এই বিজেপি সরকারের বেশ কয়েকজন একাধিক একাধিক বিধায়ক, সাংসদ এবং মন্ত্রীরা অবৈধ অনুপ্রবেশকারী। আজকে আমার ভাবতে কষ্ট লাগছে, একটি অবৈধ অনুপ্রবেশকারী, মুসলমানরা অবৈধ অনুপ্রবেশকারী এই স্লোগান দিয়ে বেআইনিভাবে, অমানবিকভাবে, নির্মমভাবে আমার বাংলা থেকে পুশব্যাক করা হচ্ছে। এবং নো ম্যানস ল্যান্ডে বসে মানে নো ম্যানস ল্যান্ডের মধ্যে পরিবারগুলো কেমন ভাবে আটকে আছে যা ভাবা যাবে না। এই দেখুন একটা মারাত্মক ছবি, মানে পাগল হয়ে যাওয়ার মতো ছবি। দেখুন এই যে ছবিটা দেখছেন, একটা বাচ্চা মেয়ে, এর অপরাধ কি? এ তো জানেই না পৃথিবীটা কি, নাগরিকত্ব কি তাই জানে না, কিন্তু একে অনুপ্রবেশকারী বলে নো ম্যানস ল্যান্ডে পাঠানো হয়েছে। এবং ওপারের বাংলাদেশ বিজিবি, বাংলাদেশের বর্ডার সিকিউরিটি তারা তাড়াচ্ছে, এপারে আসতে গেলে ভারতের বিএসএফ বলছে পিছন দিকে তাকালে গুলি করে মারবো করছে। আর দেখুন, পৃথিবীটা সকলের, মানুষের জন্ম হলে জল, হাওয়া, বাতাস নিয়ে জন্মগ্রহণ করে। বেনাগরিক বা ভূমিহীন, মানে ভূমিহীন বলছেন, রাষ্ট্রহীন কোনো মানুষ হতে পারে না। তবু যখন রাষ্ট্র, তার যখন একটা ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা আমরা মানছি। কিন্তু এখানে যেভাবে হিংস্রতা প্রকাশ করা হচ্ছে, আইনে কোথাও অনুপ্রবেশকারী মুসলমানের কথা লেখা নেই। অনুপ্রবেশকারী মানে যারা পাসপোর্ট ভিসা যারা এসছে
যারা পাসপোর্ট ভিসা নিয়ে এসেও ফিরে যায়নি, অনুপ্রবেশকারী এসে থেকে গেছে, অনুপ্রবেশকারী। সে কি কারণে এসেছে সেটা পরের প্রশ্ন। আর হিন্দুরা শরণার্থী এমন কোনো আইন ভারতবর্ষে নেই। হিন্দুরা শরণার্থী সিএতে যে কেউ এলেই 2014 আগে এসেই মেডিকেল ভিসাতে এসছে, সেও আবেদন করছে, ব্যবসা করতে এসছে সেই, এগুলো সব ফলস। কয়েকদিন পরেই জানতে পারবে। আমি মুখ্যমন্ত্রীকে বলছি, মুখ্যমন্ত্রী সচেতন মানুষ, মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত পরিচয়, আজকের যে মুখ্যমন্ত্রী আজকে ভয়াবহ অবস্থা পশ্চিমবঙ্গে করেছে, মানে হচ্ছে, সে কেন্দ্রের আইন ইমপ্লিমেন্ট করার জন্য, আমি তারটা ধরছি না। আমি গণ আন্দোলনের নেতা, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ গণ আন্দোলন যেটা নন্দীগ্রাম আন্দোলনের নেতা, আমি সেই শুভেন্দু অধিকারীকে চিনি। আমি তার কাছে অনুরোধ, বাঙালি জাতি ধ্বংসের পথে চলে যাচ্ছে, এগুলো পড়াশোনা করে বোঝার চেষ্টা করুন। আমি করুন বলছি, আসলে ব্যক্তিগতভাবে আমি যখন বলি তখন তুমি বলি, তখন মুখ্যমন্ত্রী তখন আপনি বলবো। মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি এটা জানার চেষ্টা করুন। এই দেখুন কি ভয়াবহ অবস্থা। এই বাচ্চাটা আজকে নোম্যাডস ল্যান্ডে, কয়েকদিন আগের ঘটনা, কয়েকদিন থেকেছে, বাড়ি ফিরতে পারছে না, খেতে পারছে না। তো একজন মেডিকেল স্টুডেন্ট লিখছেন যে স্কাল আমাদের জোগাড় করতে হয় পড়ার সময়, মাথার খুলি, কিন্তু অনেক ছাত্রছাত্রী টাকা অত পয়সা খরচ করে খুলি কিনতে পারে না। সুতরাং এই বাচ্চাটা এদের খুলিগুলো নিলেই হলো, লিখছে ঠিক। এতে মেডিকেল কলেজে কত ছেলে মেয়ে ভালো স্কেলিটন কিনতে পারে না পয়সার অভাবে। এদের থেকে দু একটা যদি, মানে এদের মাথা কেটে মরে গেলে এদের মাথাগুলো যেন যদি দেওয়া হয়, তাহলে আমাদের আর বিনা পয়সায় কিনতে হবে না। কারণ অনেক অনুপ্রবেশকারী, হ্যাঁ সেটা নিয়ে রিসার্চ করবে। একজন ডাক্তার বলছে, একজন মেডিকেল স্টুডেন্ট বলছে, ফেসবুকে দিয়েছে। এখন দেখুন, একটা মানুষও যাতে বেনাগরিক না হয়, একটা মানুষ যেন শেষ না হয়, এটা আমরা চাই। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, যে কেউ। কিন্তু আমাদের চাওয়ার সঙ্গে তো আইন নয়, আবার আইনের বাইরেও আমরা নেই। কিন্তু যেখানে মুখ্যমন্ত্রী বলছে আইনের শাসন চায়, তাহলে অসীম সরকার কি করে থাকে, নিশীথ প্রামাণিক কি করে থাকে, আমি কত নাম বলবো অবৈধ অনুপ্রবেশকারী রাজ্যের। বুঝা গেল? ভোটের আগে আমি তৃণমূলকে, অভিষেকের কাছে চিঠি দিয়েছিলাম যে আপনাদের এখানেও অনেক অনুপ্রবেশকারী ভোটে দাঁড়িয়েছে, কেন, কোন অর্থে? এখন যে সমস্যাটা হচ্ছে সেটা আরো ভয়ঙ্কর। সেটা হচ্ছে, দেখুন, এর জন্য দায়ী কিন্তু রাষ্ট্রনেতারা বা রাজনৈতিক দল, সাধারণ মানুষ নয়। সাধারণ মানুষের কাছে এসসি এসটি ওবিসির কোনো ধারণা নেই। সেইভাবে 1950 সালের 10ই আগস্টের আগে থেকে যারা ভারতে বাস করছে, সংবিধানের 341 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ স্বাক্ষর করেন 10ই আগস্ট 1950। ওই দিন পর্যন্ত যারা এই ভারতবর্ষের মূল নিবাসী বা দরিদ্র মানুষ, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তারা এসসি এসটি। তাহলে বাংলাদেশ থেকে এসে কেউ কখনো ভারতবর্ষের এসসি এসটি ওবিসি হতে পারে না। কারণ এসসি এসটি ওবিসি সুযোগটা একটা অফার। এই অফারটা তো ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে যারা বঞ্চিত ছিল, যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে ছিল, সামাজিকভাবে পিছিয়ে ছিল, তাদের জন্য। তাহলে বাংলাদেশ থেকে এসে এসসি সার্টিফিকেটটা করলো কি করে? 1950 সালের আগে আমাদের দলিলে লেখা থাকতো জাতি, লেখা থাকতো কৈবর্ত, লেখা থাকতো কি রাজবংশী, লেখা থাকতো কি পণ্ড ক্ষত্রিয়, লেখা থাকতো কি ব্রাহ্মণ, লেখা থাকতো ইত্যাদি, নমশূদ্র লেখা থাকতো। কিন্তু 50 সালের পরে দলিলে এগুলো লেখা উঠে যায়, এগুলো লেখা হয় না। বোঝা গেল? তো আগে সিপিএম আমলে 35 বছরে, তার আগে কংগ্রেস, যারা এসছে একটু যোগাযোগ করেছে, কায়দা কানুন করে এসসি সার্টিফিকেট দিয়ে দিয়েছে। ফলে দেখবেন আমাদের গ্রামের দিকে একটা বিরাট ক্রোধ আছে, ক্রোধ বলবো না, একটা অভিমান আছে। এপারের যারা লোক, সে হিন্দু হোক মুসলমান হোক, লোকের বাড়িতে কাজ করে, রিক্সা চালায়, আর তারা বলে সব চাকরিটা এসে
বাঙালরা খেয়ে নিল। বাঙালরা কি করে খেলো? জ্যোতিবাবুরা যেটা করেছিলেন, ওপার থেকে যারা এসছে তাদের একটা ফলস এসসি সার্টিফিকেট দিয়েছিল এবং তারা লেখাপড়ার সুযোগ, ডাক্তারিতে সুযোগ, সমস্ত কিছুতে সুযোগ পেয়ে চাকরি বাকরি করে তারা এখন বড় বড় অফিসার, বড় বড় আমলা। আর তাদের যে রিক্সায় চেপে আছে সেই রিক্সাটা চালাচ্ছে এপারের এসসি, একদম এসটি ভাইরা, আদিবাসীদের চাকরিগুলো খেয়ে নিয়েছে। এই লোকগুলো হয়তো না জেনেই করেছে, এটাই সিস্টেম। লাস্ট যেটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর নাম তোলার জন্য, বা তিনি একটা অর্ডিন্যান্স এনেছিলেন, সেটাও বাতিল হয়ে যাবে। তিনি পার্মানেন্ট রেসিডেন্ট হিসাবে বহু মানুষকে এসসি সার্টিফিকেট দিয়েছিলেন, কিন্তু এগুলো জানে না, না জেনে দিয়েছে বা জেনে দিয়েছে। আমার ভোট রাজনীতির ফলে ফলে একদম ধসে পড়বে আমাদের বাংলার যত যত ডব্লিউবিসিএস অফিসার আছেন, তার 50% বাংলাদেশ থেকে আসা, আর 50%-এর মধ্যে 80% হলো ভুয়ো এসসি। আমাদের এসপি যারা আছে, আমি জানি, আমি নাম বলবো না, আমি কোন জেলার কোন কোন এসপি ভুয়ো এসসি সার্টিফিকেট আমরা তো জানি, কারণ এটাই তো আমাদের কাজ। দেখুন, এরা কেউ নাগরিকত্ব নিয়ে আন্দোলন করলো না, এরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করলো। আজকে নিজে এরা ফেসে যাচ্ছে এসসি সার্টিফিকেটে, ফলে প্রচুর অফিসার বাতিল হবে, বহুজন বাতিল হবে। যদি না এখনো এরা সংবিধানের 6 ক অনুসারে আন্দোলন করে, সেটা 6 ক পরে আমি বহুবার বলেছি, আবার পরে বলবো। এখন আপনি যে প্রশ্নটা করলেন যে নিশ্চিত আমি যে 3টে মামলা করেছি, আমি 3টে করিনি, আমি 5টা করেছি, 6টা। তার মধ্যে এই 6 জনেরকেই আমি ইল্লিগাল মাইগ্রেন্ট হিসাবে করেছি এবং ভুয়ো এসসি করেছি। মানে প্রতিটি এসসি এসটি ওবিসি হলে তাকে নাগরিক হতেই হবে, কিন্তু নাগরিক হলেই সে এসসি এসটি ওবিসি হতে পারবে না। এসসি এসটি ওবিসি মানে মূল নিবাসী, বুঝে গেল? তো সেই জায়গা থেকে নিশ্চিত প্রামাণিক তিনি কি করে এসসি হন, কত সালে এসছেন, ওনার আমরা পরীক্ষা করে দেখেছি, এই যাদের যাদের বলছি এদের কারো লিগ্যাসি নেই। আমার যে নাগরিকত্ব নিয়ে আমার যে গবেষণা, তার যে টিম, সেই টিম আরো তো 5-6 জনকে আমার সহযোগী আছেন, আমরা সব সার্ভে করেছি, আমরা লিগ্যাসি চেক করে দেখেছি। এই মানুষগুলো আমরা 6 জনের করেছিলাম, তার মধ্যে 3 জনের তদন্ত শুরু হয়ে গেছে। জাতীয় জাতীয় এসসি কমিশন, তাদের আবার একটা কোর্ট আছে, ট্রাইব্যুনাল আছে, তারা কুচবিহারের ডিএমকে এবং নির্বাচন কমিশনকে 15 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলেছিল, দেয়নি। আবার 15 দিনের মধ্যে দিতে বলেছিল, সেটাও দেয়নি। নিচের দিকে এরা কায়দা কানুন করছে আর কি, এসডি অফিস থেকে। এবং লাস্ট 5 দিন টাইম দিয়েছে, যে 5 দিনের মধ্যে জমা না দিলে ওরা সমন জারি করবে, মানে ডিএম এর উপর এবং এর কি বলে নির্বাচন কমিশনকে। এটা 338 ধারা সংবিধানের, এটা থেকে বাঁচার, রক্ষা পাওয়ার কোনো চান্স নেই। ঠিক এইরকমই অসীম সরকার বা অশোক কীর্তনিয়াদের, এরা তো দেশকে ভালোবাসে, এদের বক্তব্য জাতিকে ভালোবাসে। তাহলে জাতিকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, বাংলাকে ভালোবাসে, যদি আমরা যদি মৃত্যুর মুখে দাঁড়াতে পারি, সারাদিন বিজেপির লোকেরা ফোন করে মারবো, ধরবো, খিস্তি করছে, রাস্তায় গেলে পিটিয়ে দেবো, মেরে দেবো, এই দেবো, এই কোথায় আছেন, এখনই যাচ্ছি আপনার বাড়ি থেকে। কত বড় সাহস, মুখ্যমন্ত্রীকে গালাগালি দিয়েছেন। মানে যখন গালাগালি দিচ্ছে তার আগে বলার কিছু ক্ষমতা নেই। যেই সরকার পাল্টে গেছে তারা হঠাৎ বিজেপি হয়ে গিয়ে ধমকি দামকা দিচ্ছে। আমি বলেছি জুতো খুলে মারবো শালা, একদম পিঠের চামড়া গুটিয়ে দেবো মেরে। হ্যাঁ, আমি বলেছি একটা একটা করে নাম আমি দয়ার উপর রেখে দিয়েছি ওদের, কারণ আমি শ্রমিক দাকে দেবো, আর নাহলে শুভেন্দু অধিকারী, আমি মুখ্যমন্ত্রীকে দেবো না। আমি আমার প্রিয় শুভেন্দুকে, গণ আন্দোলনের শুভেন্দু, তাকে SMS করে আর শুভেন্দুকে বলবো, দেখো এই ঘটনা, দেখো এই ঘটনা। তাই তো ফলত আমরা শুভেন্দুর বিরুদ্ধে কিছু বলছি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলছি না, আমরা নতুন সরকার কিছুটা টাইম দিচ্ছি। আমি বিশ্বাস করি এই মুখ্যমন্ত্রী মানুষের কাজ করবে, মানবতার কাজ করবে,
কিন্তু এর যে দ্বন্দ্বটা চলবে, একদিকে ব্রাহ্মণ্যবাদ মনুবাদ তাকে দিয়ে করিয়ে নেওয়া, পাশাপাশি তার তার অ্যাক্টিভিটি, মুসলমানদের সঙ্গে তার গভীর সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, এই জায়গায় যাই হোক। তো অসীম সরকাররা তো দেশের জন্য প্রাণ দিতে চায়, জাতির জন্য প্রাণ দিতে চায়। তাহলে আপনি আচরি ধর্ম পরের শেখাও, আগে নিজের বাড়িতে হোক। তাহলে অসীম সরকার নিজে প্রমাণ করুক সে এসসি, প্রমাণ করুক যে সে 1952 সালের ভোটার তালিকায় তার পূর্বপুরুষের নাম ছিল, অশোক কীর্তনিয়াও তাই। ফলে এই তিনজন বিপদে পড়লো, মানে এই তিনজনের ক্ষতি না, বরং জাতি জেগে যাবে, লড়াই করবে, আন্দোলন করবে, নিজেদের অধিকার আদায় করবে। লোকে বলছে কই অশোক কীর্তনিয়ার তো কিছু হয়নি, কই অমুকের তো কিছু, অসীম সরকারের কিছু হয়নি, তাহলে আমি আন্দোলন করব কেন? এছাড়া আমাদের 3টে কাগজ এখনো আসেনি, সেই রিপোর্টটা কালকে পাবো। একটা হলো স্বপন মজুমদার জালি, ইলিগাল মাইগ্রেন্ট এবং অবৈধ অনুপ্রবেশকারী এবং ভুয়ো এসসি, আর জগন্নাথ সরকার এমপি আর অসীম বিশ্বাস, এরা সবাই অবৈধ অনুপ্রবেশকারী আইনের চোখে এবং অবৈধ এসসি। সুতরাং এই লাগ ভেলকি লাগ লেগে যাবে, এবার আন্দোলন করতে ওরা বাধ্য। নিজেদের অধিকার, সংবিধানের 6 ক, অখণ্ড ভারতের ভূমি সন্তানরা খণ্ডিত ভারতের নাগরিক, 50 সালের সংবিধান প্রকাশের পর থেকে পর্যন্ত। তাহলে সংবিধান সংশোধন করে আজকে বিজেপি আছে কেন্দ্রে, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্বাস্তুদের ঘনিষ্ঠ শুভেন্দু অধিকারী, একটা নোটিফিকেশন করে দিক উদ্বাস্তুদের, হিন্দু উদ্বাস্তুরা শরণার্থী, শুধু হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্ব দেয়া হবে, একটা একটা লিখিত দিক। আজকের তারিখ পর্যন্ত কোনো নোটিফিকেশন নেই, কোনো অর্ডার নেই। আজকে আনন্দবাজারে দিয়েছে 1955 সালের নাগরিকত্ব আইন অনুযায়ী ধরা হবে, ওই সেখানে বলা নেই যে হিন্দুরা ছাড়। আনন্দবাজারে দেখলাম, কিন্তু প্রচার যেটা হচ্ছে যে হিন্দু হলে কোনো সমস্যা। এইসব মিথ্যা কথা, এগুলো বানানো গুজব। আর এই নেতা মন্ত্রীরা তারা রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা রাজনীতি সম্পর্কে সচেতন হতে পারে, কিন্তু আইন কতটা বুঝবে? আইন বুঝতে গেলে তো তাদের উকিল ব্যারিস্টারের কাছে যেতে হয়। আমি শুভেন্দুকে লিখে পাঠাবো, মানে মুখ্যমন্ত্রীর কাছে গেলে আমি হয়তো ডেপুটেশন দেবো বা ওর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব, তাহলে আমি SMS করে আমি আইন কানুনগুলো পাঠাবো, আমার বই পাঠিয়ে দেবো অথবা বই পাঠিয়ে দেবো। আমি আশা করি বিজেপি যা অবস্থা, তার যা নীতি, তার যা আইন কানুন, আলটিমেট বিজেপির সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে শুভেন্দু অধিকারী। কারণ যাই হোক, তিনি কিন্তু গণ আন্দোলন থেকে ওঠা, গণ আন্দোলন মানে ভদ্র, সভ্য, মানবিক, নীতি নৈতিকতা থাকবে এবং ধর্মনিরপেক্ষ। শুভেন্দু যেগুলো দেখায় এগুলো সব হাতির দাঁতের মতো, বাইরের দাঁত। আসলে নন্দীগ্রাম গেলেও এখনো তার প্রিয় মানুষগুলো হলো মুসলমানরা, সারাদিন ও মুসলমানদের সঙ্গে ঘুরতো আগে, এখনো, বোঝা গেল? ফলে এই যে এসটি এসটি ওবিসি এদের অবস্থা কি হবে? যারা SC ST OBC-দের যদি ধরা পড়বে, যদি এপারের লোক নাগরিক কিন্তু ভুয়ো SC SC নিয়েছে, SC ST OBC হয়েছে, তাহলে চাকরি যাবে, জেল হবে এবং যতদিন ধরে মাইনে পেয়েছে ফেরত চাইতে পারে, বা তার ছেলেমেয়েরা যদি চাকরি পায় ওই রক্ত যেখানে যেখানে, সেটা বাতিল হবে। আর যদি অসীম সরকার বা এরা হয় নিশীথ প্রামাণিক আর অশোক কীর্তনিয়া খাদ্যমন্ত্রী, শ্রদ্ধেয় খাদ্যমন্ত্রী, শ্রদ্ধেয় নিশীথ প্রামাণিক মন্ত্রী, তাহলে একটা 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 দ্বন্দ্বে ভুগবে শুভেন্দু অধিকারী। রাজধর্ম পালন করতে গেলে তাকে তো বলেছে শাসকের আইন না, আইনের শাসন প্রতিষ্ঠা। আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে তাকে কঠিন হতে হবে এবং এদেরকে পুশব্যাক করতে হবে। যদি ওই বাচ্চা মেয়েটিকে পুশব্যাক করে নো ম্যানস ল্যান্ডে ফেলে রাখা হয়, যদি হাজার হাজার মানুষকে, গরিব মানুষকে, সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মানুষ, সে মানুষ, এর বাইরে তার পরিচয় নেই। মানুষকে যদি এই নির্মম ভাবে টর্চার করা হয়, সম্পূর্ণ বেআইনি। কারণ আমাদের দেশের আইনে আছে ডিপোর্ট করা। ইলিগাল কি লিগাল কে বলবে? পুলিশ? হ্যাঁ, এ তো বলবে আদালত। আদালতে তোলা হলো না,
না তুলে প্রমাণ করা হলো না, পুশব্যাক করে, পুশব্যাক মানে ঠেলে বর্ডারে ঢুকিয়ে দেওয়া, তারপর বলা পিছন দিকে তাকালে গুলি করব। আসলে আইনটা হচ্ছে ডিপোর্টেশন, ডিপোর্ট করা, অর্থাৎ মামলা মোকদ্দমার মধ্য দিয়ে যখন প্রমাণ হবে বাংলাদেশি, তখন বাংলাদেশের সরকারকে এ প্রত্যার্পণ করবে, ফেরত দেবে। দ্যাট ইজ আইন। ফলে আমি বিশ্বাস করি নরেন্দ্র মোদী, অমিত শাহ, আরএসএস, বিজেপি এতটা ডেঞ্জারাস তাদের তাদের নীতি নৈতিকতার কাছে, ও কোনো চিনবে না, ওরা চিনবে না। এতদিন অসীম সরকারদের কুনকি হাতি বানিয়ে কাজটা করা হয়েছে, মানে ক্ষমতা দখল করা হয়েছে। এখন ওরা চিনতেও পারবে না। যখন কাগজপত্রগুলো যাবে, দেখবে এরা সব ইল্লিগাল মাইগ্রেন্ট, তখন কিন্তু অমিত শাহরা চিনতে পারবে না। মনে আছে অমিত শাহ যার বাড়িতে খেয়েছিল, ও নিম্নবর্ণের মানুষের বাড়িতে, তথাকথিত নিম্নবর্ণ এসসির বাড়িতে, সে এসআইআর এর নাম বাদ হয়ে গেছে, ডিলিট। ফলে কোনো দয়া মায়া ফায়া ফায়া আরএসএস বিজেপির নেই, কোনো না। একদম আইন মেপে। আমরা তো না হলে যদি দয়া মায়া থাকবে, তাহলে হাজার হাজার পরিবার, লাখ লাখ পরিবারকে পেটে লাথি মেরে উচ্ছেদ করবে স্টেশন থেকে। হ্যাঁ, রেলের তো প্রচুর জায়গা, তা কি করতে পারতো? আবার টেন্ডার করে ওখানেই দেবে। তাহলে টেন্ডার করে ওখানেই যখন দেবে, এই মানুষগুলোকে টেন্ডার না করে যে যেখানে যে তার একটা ফিজ নিতে পারতো। এদের লাথি, পেটে লাথি মেরে তাদের পরিবারগুলোকে শেষ করে দিয়ে, তারা কেউ ভিক্ষা করবে, কেউ চোর চুরি করবে, কেউ ডাকাত হবে, একটা খিচিমিচি লাগিয়ে দিয়েছে। এটা যদি আরএসএস, বিজেপি, এটা শুভেন্দু কি করবে? শুভেন্দু তো কিছু করার নেই। এটা যদি এটা আরএসএস বিজেপির নীতিমালা, ও হার্ট লাংস খুলে নেবে। ওরা হলো আরএসএস বিজেপি। উই আর আওয়ার নেশন হুড ডিভাইন পড়বেন, গুরুজি গোলওয়ালকারের বাঞ্চ অফ থট পড়বেন, সাভারকারের হিন্দুত্ব পড়বেন, হিন্দু কাহাকে বলে। এই আমাদের এখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যবাদী এরা সবাই হিন্দু, এদেরকে হিন্দু বলে না, এদেরকে ঘৃণার চোখে দেখে। ফলত আমি আশা করি আরএসএস বিজেপির প্রধান শত্রু হয়ে দাঁড়াবে, আরএসএস বিজেপির লড়াইটা হয়ে দাঁড়াবে শুভেন্দু অধিকারীকে নিয়ে। কারণ আর যাই হোক, শুভেন্দু অত নিচে নামতে পারবে না। যে পৃথিবী বিখ্যাত এসিজেড বিরোধী আন্দোলন, নন্দীগ্রামের ঐতিহাসিক আন্দোলনের এত বড় একটা লিডারশিপ দিয়েছে, সে কখনো অত মানবিক হতে পারে না।